দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, বিদ্যাজ্যোতি চালুতে লেজে গুবরে দপ্তর, বেহাল শিক্ষা ব্যবস্থা। বিদ্যাজ্যোতি নিয়ে রীতিমতো লেজে গুবরে অবস্থায় রাজ্য সরকার। এই বছরের ফলাফল কার্যত দিশেহারা করে তুলেছে শিক্ষা দপ্তরকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বারে বারে গুণগত শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে শিক্ষা ব্যবস্থার এই অবগতি রুখতে কি কি পরিকল্পনা করা হয়েছে সেই নিয়েই চলছে চিন্তা ভাবনা। শিক্ষা দপ্তরের একটি সূত্র অনুযায়ী পরিকাঠামো সমৃদ্ধ স্কুলগুলিতে বিদ্যাজ্যোতি চালু হলেও তা নিয়ে যে হোমওয়ার্ক প্রয়োজনীয় ছিল তার কিছুই করা হয়নি। স্কুল শিক্ষক শিক্ষিকাদের আলাদা করে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। আচমকা ইংরেজি মাধ্যমে সবকিছু চাপিয়ে দেওয়া হলেও তা ছাত্রছাত্রীরা কতটা নিতে পারবে তা যাচাই করে দেখা হয়নি। সূত্র অনুযায়ী 10,300 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর স্কুলগুলিতে একটা সংকট তৈরি হয়েছে। এদের অনেকেই শিক্ষকতার কাজে দারুণ দক্ষ ছিলেন, সেই শূন্যতা কাটেনি। শিক্ষা দপ্তরের সূত্রটি জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ স্কুলে ছাত্রছাত্রীরা অঙ্কের চেয়েও ইংরেজিতে বেশি পিছিয়ে। সেই জায়গায় বিদ্যাজ্যোতিতে আচমকা ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রীরা মানিয়ে নিতে পারেনি। বহু সরকারি স্কুলে পাঠরত ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা জানেই না লিখতে পড়তে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে পড়ুয়ারা যোগ বিয়োগ ভাগ বলতে কিছুই বোঝে না। শুনে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তা স্বীকার করে নিচ্ছেন। বুধবার এমনটাই দেখা গিয়েছে রাজধানী আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। গ্রীষ্মকালীন ছুটিতে স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগে আয়োজন করে বিশেষ ক্লাসের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে যারা শিক্ষার দিক দিয়ে অনেকটা দুর্বল, এমন বাছাই করা 100 জন ছাত্রছাত্রীকে নিয়েই তাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের এই উদ্যোগ নিঃসন্দেহেই প্রশংসার দাবি রাখে। আর এই প্রশংসার মধ্যেই যেন প্রকাশ্যে উঠে এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত। স্কুলের শিক্ষক প্রশান্ত রায়চৌধুরী এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে অনেকটা আক্ষেপের সুরেই জানিয়েছেন, স্কুলের একটা বড় অংশের ছাত্রছাত্রী যারা ষষ্ঠ নবম শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়ারা জানেই না লিখতে পড়তে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণীতে, তাদের একটা বড় অংশ পারেই না যোগ বিয়োগ ভাগ করতে। তাই দুর্বল ছাত্রছাত্রীদের খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই স্কুলের প্রায় 10 জন শিক্ষক শিক্ষিকা নিজেদের উদ্যোগে গ্রীষ্মকালীন ছুটিতে 100 জন দুর্বল ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ ক্লাসের আয়োজন করেছে। এখন প্রশ্ন হলো, সামান্য কয়েকদিনের ছুটিতেই কি সম্ভব হবে দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষায় সবল করে তোলা? এই চিত্র যে শুধু আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এমনটাই কিন্তু নয়। প্রত্যন্ত এলাকার স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা আরও করুন। শিক্ষার এই অবস্থায় বিদ্যাজ্যোতি চালু করা কতটা যুক্তিসঙ্গত হয়েছে তা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে পেতেও প্রয়াস শুরু হয়েছে। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় পরিবর্তন ও প্রত্যাবর্তন। অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হতে আর মাত্র 2 দফা ভোট বাকি। আগামী 1 জুন ভোট গ্রহণের শেষ দিন। ইতিমধ্যে 5 দফা ভোট শেষ হওয়ার সাথে সাথে নির্ধারণ হয়ে গিয়েছে দেশের ক্ষমতায় কারা আসতে চলেছেন, এনডিএ না ইন্ডিয়া। কারণ আগামী 2 দফা নির্বাচনে যে আসনগুলোতে ভোট হতে চলেছে, এতে কোনো পক্ষই এককভাবে লাভবান হওয়ার সুযোগ নেই, এমনটাই মাঠ পর্যায়ে রিপোর্ট। গত 2টি লোকসভা নির্বাচন 2014 এবং 2019-এ ভোট শুরু হওয়ার আগেই একটা ধারণা করা গিয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। এবার 10 বছরের একটানা মোদী শাসন শেষে লোকসভা নির্বাচনে অনেকগুলো প্রশ্ন দেশের মানুষের মনে জন্ম দিয়েছে। 2014 সালের নির্বাচনের আগে দেশের যে দ্রব্যমূল্য ছিল তাতেই মানুষের মনে অসন্তুষ্টি ছিল, কর্মসংস্থান নিয়েও ক্ষোভ ছিল, কিন্তু এতটা হয়তো ছিল না। এই অবস্থাটাকেই পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে মোদিজি দেশের মানুষকে 8 দিনের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু 5 বছর যেতে না যেতেই মানুষের ভুল ভাঙতে শুরু করেছে। তা সত্ত্বেও 2019-এর নির্বাচনেও মোদিজিকেই দেশের মানুষ মনে করেছেন একজন উপযুক্ত প্রধানমন্ত্রী যার উপর দেশ সুরক্ষিত থাকবে। পুলওয়ামা কাণ্ড ও সার্জিক্যাল স্ট্রাইক মানুষের মনে এমন ধারণার জন্ম দিয়েছিল। কিন্তু দেখতে দেখতে আরো 5 বছর শেষ হয়ে গিয়েছে।
মোদিজির 10 বছরের শাসনকাল শেষ প্রান্তে এসে দেশের মানুষ কোনো হিসাব মেলাতে পারছেন না। মূল্যবৃদ্ধি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে, কর্মসংস্থান তলানিতে গিয়ে ঠেকেছে, স্থায়ী সরকারি চাকরির সুযোগ সংকুচিত করে দেওয়া হয়েছে নতুন নতুন সরকারি সিদ্ধান্তের মাধ্যমে। যেসব মানুষের খেটে খাওয়া জীবনী, বেঁচে থাকার একমাত্র স্বপ্ন, তাদেরও স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ গোটা দেশ জুড়েই অতীতের নিশ্চিত কর্মসংস্থান প্রকল্পগুলো প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমতে শুরু করেছে। অন্যদিকে দেশের মন্ত্রীদের জীবনযাত্রার মান এত উঁচুতে উঠতে লাগলো যেন আকাশ পাতাল ব্যবধান হয়ে গিয়েছে। মানুষকে 10 বছর আগে মোদিজি আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, এই বলে যে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 45 লক্ষ টাকা করে জমা করা হবে, বিদেশ থেকে কালোধন উদ্ধার করে। কিন্তু এসব কিছুই করা হয়নি। বরং এই 10 বছরে গোটা বিশ্বে ক্ষুধার নিরিখে যেসব দেশ রয়েছে তাদের তালিকায় একেবারে শেষের দিকে এসে থেকেছে। বরং এই 10 বছরে গোটা বিশ্বে ক্ষুধার নিরিখে যেসব দেশ রয়েছে ভারতের তালিকা একেবারে শেষের দিকে এসে থেমেছে। পার্শ্ববর্তী দেশগুলো ভারতের উপরে রয়েছে তালিকায়। এটি হতে বাধ্য বর্তমান সরকারের দেশের গরিব মানুষের জন্য কোনো উৎপাদনমুখী কর্মসূচি নেই, শুধুমাত্র প্রতি মাসে 5 কেজি রেশন বিনামূল্যে দেওয়া ছাড়া। এই বিষয়টি ভোটে খুবই কার্যকরী হলেও জীবনের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। এর জন্য প্রয়োজন ব্যাপক কর্মসংস্থান, যাতে বেকারিত্বের হারকে নিম্নমুখী রাখতে পারে। প্রয়োজন দ্রব্যমূল্য বৃদ্ধি যেন মানুষের সহ্যের সীমা অতিক্রম না করে, দেশে ভ্রষ্টাচার যেন সীমা না ছাড়িয়ে যায়। কিন্তু দেখা গিয়েছে এই সব কিছুই যেন সীমা অতিক্রম করেছে মোদিজির 10 বছরের শাসনে। দ্রব্যমূল্যের দাম এমনভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে যা প্রতিটি নিম্নমানের মানুষের হেসেলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। কেবলমাত্র রান্নার গ্যাসই বেড়েছে 4 গুণ। লোকসভা ভোটের কথা ভেবে সামান্য দাম কমালেও যা বেড়েছে তা কিন্তু সহ্যের সীমা অতিক্রম করেছে। সবচেয়ে খারাপ অবস্থা, ঔষধের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এই জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী জিএসটি নীতির। এক কথায় সব মিলিয়ে এইবারে ভোটের মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেন প্রতিটি রাজ্যেই বর্তমান ছিল। তাছাড়া এবারই প্রথম দীর্ঘ 10 বছরের শেষে দেশের বিরোধী রাজনৈতিক দলে, বিশেষ করে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বিজেপি বর্তমানে ভারতে সবচেয়ে সংগঠিত বড় রাজনৈতিক দল, এরপরেই রয়েছে কংগ্রেসের স্থান। কিন্তু বেশিরভাগ রাজ্যেই আবার আঞ্চলিক দলগুলোর শক্তি বর্তমান নির্ণায়ক ভূমিকা রাখতে পারে ভোটের লড়াইয়ে। কংগ্রেসের দীর্ঘদিন যাবৎ নেতৃত্বে খরা ছিল, কিন্তু এই 10 বছরে কংগ্রেসের আর রাজনৈতিক খরা কাটিয়ে যেন নতুন চেতনা নিয়ে ময়দানে। সঙ্গে আঞ্চলিক শক্তিশালী দলগুলো এবার কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছে। তাই সব মিলিয়ে একটা পরিবর্তনের হাওয়া বইছে সর্বত্র। ইতিমধ্যেই আবার প্রধানমন্ত্রী মোদী ঘোষণা দিয়েছিলেন এবার লোকসভা নির্বাচনে 400 আসনের বেশি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জোট। তিনি আবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। মনে হচ্ছে প্রধানমন্ত্রীর এই ঘোষণা জনমনে আরো নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। বিগত নির্বাচনগুলোতে যারা অন্যান্য ছোট ছোট দল ত্যাগ করে মোদিজির কথায় বিশ্বাস করে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, তারাও থমকে দাঁড়িয়ে যেন অন্য ভাবনা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই সংবিধান পরিবর্তন চেয়ে 400-এর বেশি আসন পেলেই সম্ভব, তাও অনেক জনগোষ্ঠীর মানুষকে আতঙ্কিত করে তুলেছে। মোদিজি এবার ক্ষমতায় এলে যে দেশের সংবিধানই বদলে দেওয়া হবে, সেই প্রচারটি কিন্তু বেশ প্রভাব ফেলেছে দেশের ভোটারদের মনে। তাছাড়া বিজেপিরও কয়েকজন নেতা এমন মন্তব্য করতে দেখা গিয়েছে যে দেশের সংবিধান বদলের জন্যই 400 আসনে জয়লাভ প্রয়োজন। এই বিষয়টি যেন সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলছে ওবিসি ও দলিত ভোটারদের। সেই সাথে যুক্ত হয়েছে মুসলিম সংখ্যালঘু ভোটাররাও, কারণ দেশের প্রধানমন্ত্রী কথায় কথায় হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন নির্বাচনী ভাষণগুলোতে। সুতরাং এই বিষয়গুলো এবার ভোটে বেশ প্রভাব রেখেছে বলে মনে হচ্ছে। মোদিজি যদি 400 আসনে জয়লাভ করতে হয়, তাহলে বিজেপির সবচেয়ে নির্ভরযোগ্য দুর্গ উত্তরপ্রদেশে গতবারের জেতা আসনের চেয়েও বেশি আসনই শুধু নয়, 80টি আসনের মধ্যে 80টিতেই জয়লাভ করতে হবে। যদি 2014 ও 2019 সালের মতো মোদি লহর থাকতো, তাহলে চোখ বুজে বলা যেত যে উত্তরপ্রদেশে 80তে 80 পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে ভেবেছিলেন মোদি লহরের সাথে
রামলোহর যুক্ত হবে এবং এতে উত্তরপ্রদেশ সহ গোটা হিন্দি বলয়ে নির্বাচনে বড় রকমের ভূমিকা রাখতে সক্ষম হবে। কিন্তু বাস্তব অবস্থা হলো, না আছে মোদী লহর, না আছে রামলোহর। তার চেয়ে বরং ইন্ডিয়া জোটের প্রতিটি রেলিতেই যেন জনপ্লাবন পরিলক্ষিত হচ্ছে।